ইভানের কথা শুনে অধরা তাজ্জব বনে গেছে। এত সুন্দর একটা মুহূর্তে এরকম কথা আশা করেনি ও। কিন্তু ইভান তো একজন নির্লজ্জ লোক, তারপর বইয়ের সাথে কথা বলছে। এই সময় কোনটা ভুল কোনটা শুদ্ধ এটা দেখার টাইম আছে নাকি? এসব কি বলছেন আপনি? আমি আবার কি করলাম? বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে বেব। কিন্তু আমার বাসর বিড়াল মারা এসব হলো কই? তাই তোমাকে নিয়ে এখানে আসা, তারপর আমার স্বপ্ন পূরণের চিন্তা। ভালো করেছি না বলো? একদমই ভালো করেননি। আমাকে বাসায় পৌঁছে দাও, নয়তো আমি ভাইকে সবকিছু বলে দিব। তাহলে দাও তোমার ভাইয়াকে ফোন দিয়ে বলো আমার হাজবেন্ড আমার সাথে বাসর কমপ্লিট করতে চায়, কিন্তু আমার ভালো লাগছে না। তারপর তোমার ভাইয়া কি উত্তর দেয় সেটা শুনে আমাকে জানাও সুইটহার্ট। বলেই এক প্রকারের শয়তানি হাসি হাসল ইভান। অধরাকে নিয়ে মজা করতে ওর ভালোই লাগে। আরও বেশি ভালো লাগে যখন অধরা খেপে যায়। কি হলো বেব, ভাইকে ফোন করবে না? এক নম্বরে অশুভ নির্লজ্জ লোক আপনি। আগে যদি জানতাম আপনি এমন, তাহলে কখনোই বিয়েতে রাজি হতাম না। কিন্তু এখন তো জেনেই গেছ, তাই সামলানোর দায়িত্বটাও কিন্তু তোমার। ইভানের কথাই অধরা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। তখন ইভান মনে মনে ভাবছে হয়তো একটু বেশি অ্যাক্টিং হয়ে যাচ্ছে, বুকে আটকাতে হবে ভেবে অধরার সামনে গিয়ে দাঁড়ালো। সরে যান আমার সামনে থেকে, একাই চলে যাব আমি বাসায়। আপনার দরকার পড়বে না আমার। এখান থেকে 21 কিলোমিটার দূরে তোমার বাসা, আর তুমি বলছো একা চলে যাবে? রাগ করো না বউ, আমি তো এমনি মজা করছিলাম। এত সুন্দর সুন্দর বাপ আর শ্বশুরও দুটা বাসা থাকা অবস্থায় আমি বাইরে কেন বসে সারবো বলো তো? প্রেস্টিজের বিষয় আছে না? এখানে আসা সুন্দর এবং মডার্ন পরিবেশে ডিনার করার জন্য তুমি তো এখন বলছো চলে যাবে, তাহলে বলছি আমার স্বপ্ন পূরণ হলো না? যাই হোক, বউ না চাইলে আমার কিছুই বলার নেই। তাহলে এখানে আসা ডিনার করার জন্য তাহলে এতক্ষণ কি করছিলেন? আর এখন বাজে কয়টা? বাসায় কখন ফিরবেন? আগে ডিনার করা যাক, তারপর না হয় বাসে ফিরে চিন্তা করো। অধরা ইভানের কথাই সায় দিল। তারপর এগিয়ে গেল জ্যোৎস্না মরানো টেবিলের দিকে। এর মধ্যে ইভানের আবদার তাকে আজকে খাইয়ে দিতে হবে। এমন আবদারের কথা শুনে অধরা মনে মনে খুশি হলো, কিন্তু প্রকাশ করল না। চুপিসারে খাইয়ে দিতে লাগলো নিজের পতিকে। কিন্তু ইভান খাওয়ার মধ্যে অধরকে জ্বালিয়েছে। তারপরও অধরা কিছু বলেনি। ওদের ডিনার কমপ্লিট হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এখন দুজনে ব্যস্ত ফটোশ্যুট করতে। মূলত ইভানের আজকে এখানে আসার কারণ হলো অধরের সাথে একান্তে কিছু সময় পার করা, আর ওদের দুজনের তেমন একটা ছবি নেই, তাই এসেছে ছবি তোলার উদ্দেশ্যে। বৃদি, তুমি কি গাড়িতে বসো, আমি আসছি। আপনি কোথায় যাবেন? এতক্ষণ যে মন ভরে ছবিগুলো তোলা হলো, তার তো বিল পে করতে হবে, সেটাই দিয়ে আসছে। লাস্ট 5 মিনিটস, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি চলে আসবেন। কি হচ্ছে দিদি, মুখটা এমন প্যাচের মধ্যে বানিয়ে বসে আছো কেন? এনিথিং রং? আপনি বলেছেন 5 মিনিটের মধ্যেই আসবেন, কিন্তু আপনার আসতে সময় লেগেছে 7 মিনিট। এখন আপনি বলুন এর জন্য কি শাস্তি প্রাপ্য আপনার? ইভান মনে মনে বলছে। কি হলো আপনার? এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? ভূতটুত হলো নাকি? কি হলো এটা শুনি। কিছু হয়নি মিসেস চৌধুরী, আপনার মুখের স্বাস্থ্যের কথা শুনে ভয় পেয়েছে। দেরি যেহেতু করেই ফেলেছ। না না, এইসবের দরকার নেই আমার। আমি আমার শাস্তি ফিরিয়ে নিলাম। আরে রিদি, রিল্যাক্স। তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো তো? হাজব্যান্ড তার ওয়াইফের পা ধরতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তুমি এখন কেন সেই যুগের মানুষদের মতো আচরণ করছো? কে বলেছে তোমাকে স্ত্রীর পায়ে ধরলে পাপ হয়? আচ্ছা ধরো আমি একজন ডাক্তার, তখন তো আমার কাছে বিভিন্ন ধরনের রোগী আসবে। তাদের মধ্যে ধরো অনেকের পায়ে সমস্যা, এবং তারা আমার থেকে অনেক ছোট। তাহলে কি আমি ওদের চিকিৎসা করব না? আর চিকিৎসা না করার জন্য তাদের সমস্যা আরও পাক, এটা তুমি চাও? না কিন্তু। কোনো কিন্তু নয়, আমি যে বলছি তাই হবে, বুঝলে? অধরা মাথা নাড়ালো। অধরার এই কাজটা ইভানে প্রচুর ভালো লাগে। কোনো কিছুতেই অধরা ছোট বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ অথবা না বোধক সম্মতি জানায়। গাড়ি চলছে আপন গতিতে। ইভান অধরের পা নিজের কোলের উপর রেখেছে। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে অধরের পায়ে মালিশ করে দিচ্ছে, যাতে ব্যথা কিছুটা হলেও কমে। হঠাৎ অধরা দেখতে পেল রাস্তার পাশে ভেলপুরি নিয়ে একজন লোক বসেছে। পাশে রাখা বেঞ্চগুলো এক একজনের সমাগমে একেবারে পরিপূর্ণ। মুহূর্তে ওর মনে হলো লোকজন যেহেতু অনেক, তাই এখানের ভেলপুরিও প্রচুর টেস্টি হবে। শুনুন, ওই যে দেখুন ভেলপুরি নিয়ে একজন বসেছে, ওইখানে গাড়ি থামাবেন। হ্যাঁ,
আমি ভেলপুরি খাবো, তারপর বাড়ি যাব। ইভান তাকালো দোকানের দিকে। অস্বাস্থ্যকর পরিবেশ, আশেপাশে মাছি ভনভন করছে। হৃদি শোনো, এখানে ভেলপুরি খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাব, তারপর তোমার যত ইচ্ছা ভেলপুরি চটপটি ফুচকা খেও, আমি বাধা দিব না। কিন্তু এখন চলো প্লিজ। আর দেখো, এখন রাতও অনেকটা হয়ে গেছে, বাসে সবাই নিশ্চয়ই আমাদের জন্য ওয়েট করছে। আমি ভেলপুরি খাওয়ার আগে এক পাও নড়বো না। এখন আপনার যা ইচ্ছে তাই করবেন আপনি। ফাইনাল কথা এটাই যে আমি এখান থেকে ভেলপুরি খাবো মানে খাবো, তারপর বাসায় যাব। আমার কথাটা শোনো একবার, বলছি তো, বাসায় যাওয়ার আগেই তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। আপনি না আমার স্বামী, আর জানেন না স্ত্রীর ইচ্ছে পূরণ করা স্বামীর ধর্ম। আপনি হয়তো আমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারবেন, কিন্তু ওইখানে খাবারের টেস্ট আর এইখানে ক্যাফের টেস্ট দুইটা তো আলাদা, তাই না? তার চেয়ে বড় কথা, রেস্টুরেন্টে ভেলপুরি খেতে স্বাদ নেই, কিন্তু রাস্তার ভেলপুরি ফুচকা এগুলো একদম দারুণ মজা। প্লিজ আপনি আর না করবেন না। আপনার তো একটা মাত্র বউ, তাই না? তার ইচ্ছে পূরণ করা তো আপনার কর্তব্য। অধরের কথাই এক প্রকার বাধ্য হয়ে ইভানকে যেতে হলো 1 প্লেট ভেলপুরি আনতে, কিন্তু যাওয়ার আগে সত্য দিয়ে গেছে। তাহলে আমি কিভাবে খাবো? এই যে আমি নিয়ে আসছি, খাওয়ার কথাই তো বলেছ, এনে দেব, চুপচাপ খেয়ে নেবে। ওইখানে গেলে কি দেখুন, সবাই সবাই কত আনন্দ করে খাচ্ছে, আমাকেও যেতে দিন না। একদম চুপ, বেশি কথার মুখে স্কচটি মেরে দেব। একবার ভালো করে তাকিয়ে রাখো, ওইখানে কটা মেয়ে আছে। আমি চাই না আমার বউকে নিয়ে কেউ কোনো প্রকারের মন্তব্য করুক, সো যেমন বলছে তেমনই করো। বেশি কথা বললে সারা জীবনের জন্য এখানে বসিয়ে রাখবো, তারপর বুঝবে মজা। বলে ইভান সামনের দিকে পা বাড়ালো। এদিকে অধরা মনে মনে নাচছে আর বলছে, আসলেই লোকটা রাগী হলো ভালো, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়ে গেছি, আর কি লাগে। এদিকে ইভান পড়েছে মহা বিপদে। ভেলপুরিওয়ালা মামা ইভানকে নিয়ে মজা শুরু করে দিয়েছে। কি সাহেব, দেখলাম কারে ধমকাইতেছেন, এত ভালোবাসেন ম্যাডাম রে। ম্যাডাম আসতে চাইছিল কিন্তু এখানে পোলাগো থাকার কারণে আইতে দিলেন না। আমার কাছে বিষয়টা মেলা ভালো লাগছে। একটু তাড়াতাড়ি ভেলপুরিটা দিয়ে দেন, আমাদের তারা আছে। হ সাহেব, দিতাছি। আর একটু খাইরান হইয়া গেছে প্রায়। তা সাহেব, আপনাগো বিয়ের কতদিন? 3 বছর। এখন কথা না বলে তাড়াতাড়ি প্লেটটা রেডি করুন। আর 1 প্লেটের দাম কত? 50 টাকা সাহেব। সাথে কি টক পানি নিতে চান? বেলপুরি খাওয়ার পর ম্যাডামের ঝাল লাগতে পারে, তাই বললাম। ঠিক আছে, সাথে পানিও দিয়ে দিবেন। এত টাহা তো ভাঙতি নাই সাহেব। সমস্যা নেই, পুরোটাই রেখে দেন, আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন। ইভান 1 প্লেট ভেলপুরি আর 1 বোতল পানি নিয়ে এগিয়ে আসতে লাগলো গাড়ির কাছে। কাছে আসতেই, এত সময় লাগে এটুকু জিনিস আনতে? মানুষের হাত মেশিন না, বানাতে সময় লাগে। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু এভাবে কেন কথা বলছেন? যতদিন পর্যন্ত তুমি রাস্তার এসব আনহেলদি খাবার খাবে, ততদিন পর্যন্ত আমাকে এইভাবে কথা বলতে হবে। তাহলে সারা জীবনই বলবেন, কিন্তু তাতে আমার কিছুই হবে না। আমি সব সময় বাইরে খাবার খাবো। এবার আমাকে আমার বেলপুরিটা দিন না প্লিজ, গম্ভীর স্বামী। 1 প্লেট খাওয়ার পর অধরা আরেক প্লেট খাওয়ার বায়না ধরেছিল। ইভান অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে। গাড়ি চলছে ধীর গতিতে। এখন রাত প্রায় 12টা। অধরা ঝিমাচ্ছে। ইভান রাত বারবার বলছে ঘুম এলে ঘুমাও, বাসার সামনে গিয়ে ডাকবো, কিন্তু অধরাকে কিছুতেই কথা শোনানো যাচ্ছে না। ইভান হঠাৎ খেয়াল করেছে পেছন থেকে একটা ট্রাক নিয়ম ভেঙে গাড়ি চালাচ্ছে। ততক্ষণে গাড়ি একটা ব্রিজের ওপর উঠে গেছে। নিচে বয়ে গেছে এক বড় নদী, যে খরস্রোতা। ইভান গাড়িটাকে সাইড করতে যাবে, তার আগেই জল এক ধাক্কা অনুভব করলো। তারপর সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। কেউ একজন পানি ছিটিয়ে দিল ইভানের মুখের উপর। সাথে সাথে উঠে বসলো ও। চোখ খুলে তাকাতে দেখতে পেল আশেপাশে অনেক লোকজন, কিন্তু অধরাকে পেল না। তখনই চোখের সামনে ভেসে উঠল এক ভয়ানক দৃশ্য। ইভান রিদিতা বলে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে কালো রঙের প্রতিচ্ছবি। অধরাকে কোথাও দেখা গেল না। এর মধ্যে অধরা এবং ইভানের বাসায় সবে এসে হাজির হয়েছে। তীব্র এগিয়ে গেল ইভানের কাছে। সবে ইভানকে দেখার পর অধরাকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তীব্র কাছে আসতেই ইভান শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। তীব্র বল না, ওটি দিকে চলে আসতে বল না তীব্র।
ও তো জানে আমি ওকে কত ভালোবাসি, তাহলে এমন কেন করছে বল? কি হয়েছে আগে খুলে বল। আর অধরা কোথায়? ইভান ঠিকমতো কথা বলতে পারছে না। যখন আমি গাড়ি সাইড করতে চাই তখনই পেছনে ওই ট্রাক এসে আঘাত করে, সাথে সাথে হৃদিতা ছিটকে গিয়ে নদীতে পড়ে। আমি জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরে পাই তখন থেকে হৃদিকে দেখছি না। তোরা কি হৃদিকে এখান থেকে নিয়ে গেছিস? ধীরে প্লিজ বল না, কোথায় হৃদি? ইভানের কথা শুনে তীব্র স্তব্ধ হয়ে বসে আছে, কোনো কথা বলতে পারছে না ও। পরক্ষণে নিজের মনকে শান্ত করলো। ইভানকে কষ্ট করে দাঁড় করালো। তোফাইল হোসেন নিজে উপস্থিত আছেন এখানে। তীব্র, অধরা কোথায়? ইভান এখানে, কিন্তু অধরা কোথায়? তীব্র নিজেকে শক্ত করলো, কথা বলতে গিয়েও পারছে না। নিজেকে শান্ত রাখবে মামা, মনে রাখবে তুমি একজন পুলিশ অফিসার। সহজে ভেঙে পড়ার মতো মানুষ তুমি নও। গাড়ি অ্যাক্সিডেন্ট করার সময় অধরা ছিটকে গিয়ে নদীতে পড়ে, তারপর থেকে কোনো খবর নেই। তোফাইল হোসেন কপালে হাত দিয়ে দিলেন। এই কথা শোনার পর থেকে অবিরত চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে ওনার। তীব্র এসে তোফাইল হোসেনকে জড়িয়ে ধরল। মামা, এই মুহূর্তে আমাদের ভেঙে পড়লে চলবে না। তাড়াতাড়ি তোমার পরিচিত ভালো ডুবুরিদের খবর দাও। এমনিতেই অধরার খবর পাওয়া যাবে, কিচ্ছু হবে না অধরার। এতক্ষণে প্রেস মিডিয়ার সবাই চলে এসেছে এই স্থানে। সবাই নিজেদের মতো নিউজ রেডি করছে। ডুবুরিদের কাছ থেকেও ভালো কোনো খবর পাওয়া যাচ্ছে না। ইভানের অবস্থা প্রায় পাগল প্রায়। এতক্ষণে বাসায় জানানো হয়েছে মেহরিমা বেগম এই খবর শোনার পর থেকে অবচেতন হয়ে পড়েছেন। তীব্র নিজের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ইভানকে জোর করে বাসায় পাঠানো হয়েছে। ঈশানীকে তীব্র কিছুই জানায়নি। জানলে এই মেয়ে কী থেকে কি করে বসবে তার কোনো ঠিক নেই। পুরোটা রাত সবাই জেগে, কিন্তু চারপাশ নিস্তব্ধ। তীব্র মনে মনে কাঁদছে, ওর মনেও বোনকে হারানোর ভয়ে। সকাল 10টা বাজে। টিভিতে নিউজ দেখাচ্ছে। খবরটা দেখার সাথেই জ্ঞান হারালো ঈশানী। সবাই চিন্তিত অধরাকে নিয়ে। ঈশানীর মা অধরের কথা ভেবে ঈশানী যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেদিকে খেয়াল করছে না। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল ঈশানী। যে পোশাক পরেছিল তারপরেই এগিয়ে গেল বাহিরের দিকে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেল অধরাদের বাসায়। ঈশানীর সাথে ওর মা আর বাবাও এসেছে। বাসার মেন গেট খোলা দেখে ঈশানী দৌড়ে ভেতরে ঢুকলো। চিৎকার করে কান্না করে মেহরিমা বেগমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আন্টিমণি, এসব কি? অধরা কোথায় বলো না? গতকালই তো অধরা আমাকে বলল আজকে আমার জন্য ভার্সিটিতে অপেক্ষা করবে। তাহিরা বেগম এগিয়ে এসে সান্ত্বনা দিতে লাগলো ঈশানীকে। ততক্ষণে বাসায় ফিরে এসেছে তোফাইল আর তীব্র। মেহরিমা বেগম ওনাদের দেখার সাথে সাথেই দৌড়ে গেলেন। আশেপাশে ভালো করে তাকালেন, কিন্তু অধরাকে দেখতে পেলেন না। এই অধরার পাপা, তুমি না অধরাকে আনতে গিয়েছিলে? তাহলে আমার অধরা কোথায়? তোফাইল হোসেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না পেয়ে মেহরিমা বেগম ছুটে গেলেন তীব্রর কাছে। এই তীব্র, তোর মামা কিছু বলছে না কেন? তুই তো কিছু বল না, আমার অধরারা কোথায়? আমার মেয়েটা কোথায়? কেউ তো বলো। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মেহরিমা বেগম। সবাই মিলে সামলাচ্ছে মেহরিমা বেগমকে। তোফাইল হোসেন এসব সহ্য করতে না পেরে নিজের রুমে চলে গেলেন। তীব্র নিজের রুমের দিকে এগিয়ে গেল। পেছন পেছন গেল ঈশানী। তীব্র, দাঁড়ান। ঈশানীর কণ্ঠ শুনে দাঁড়ালো তীব্র, তবে মুখে কোনো কথাই বলেনি। অধরা কোথায় তীব্র? বহু কষ্টে নিজেকে শক্ত রাখলো তীব্র। চোখ দুটো টলমলো করছে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে অবিরত। তবে কেন তাকেই পাচ্ছে প্রশ্ন করার জন্য? পারছে না নিজেকে সামলাতে। ওর তো বোন হয়, নিজের থেকেও বেশি ভালোবাসে। সারা রাত পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও অধরার চিহ্নটুকু পাইনি। ঈশানী, তোমার যতটুকু কষ্ট হচ্ছে ঠিক ততটুকু কষ্ট আমারও হচ্ছে। সেই ছোট্ট থেকে অধরাকে আমি আগলে রেখেছি, আর সেই অধরাকে এখন কি না খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যে কি পরিমাণ কষ্ট, রাগ হচ্ছে আর কান্না পাচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না অধরা। বলে ঈশানী তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তীব্র সান্ত্বনার হাত বাড়িয়ে দিল ঈশানীর দিকে।
কিছুই হবে না আমার বোনের, ঠিক খুঁজে পেয়ে যাব। মামা অলরেডি বাংলাদেশের সব থানায় ইনফর্ম করেছে, এভাবেই না এভাবেই ঠিক অধরা আমাদের মাঝে ফিরে আসবেন। সবাইকে গিয়ে সামলাও ঈশানী, আমাকে ইভানের কাছে যেতে হবে। বলে তীব্র চলে গেল নিজের রুমে। ঈশানও ফিরে এসেছে, দেখল সবাই মোটামুটি এখন শান্ত, কিন্তু বাড়িতে রান্না হয়নি, তাই এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ঈশানীকে রান্নাঘরের দিকে যেতে দেখে রহিমাও গেল পেছন পেছন। তুমি এখানে কি করবা? গতকাল রাত থেকে সবাই হয়তো না খেয়ে আছে, তাই না? কেউ কিছু খাইতেছে না, আমারও খাইতে ভালো লাগতেছে না। আমাকে সাহায্য করো, কিছু রান্না করতে হবে। আঙ্কেল আর তীব্রের খাওয়ার প্রয়োজন, সারা রাত খাটাখাটনি করেছে, ওদের আবার বের হতে হবে তো, তাছাড়া আন্টি তারপর ফুপু। বলে কাজে লেগে পড়ল ঈশানী। রহিমা সব কিছু জোগাড়ে ব্যস্ত। কোনো এক কোণে তীব্র ঘর থেকে বের হয়ে এই দৃশ্য দেখতে পেল, মনে মনে খুশি হলো ঈশানীর এমন কাজ দেখে। তখনই ওর মনে পড়ল একটা ফোন করার জন্য ও রুম থেকে বেরিয়েছিল। ওর সাথে চলে গেল তোফায়েল হোসেন রুমের দিকে। রুটি আর সবজি করেছে ঈশানী, এইটুকু সময়ে ওর কাছে এটাই ভালো মনে হয়েছে। রান্না শেষ করে এগিয়ে গেল মেহেরিমা আর তাহিরার কাছে। মেহেরিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও তো অধরাকে অনেক ভালোবাসি, তাই না আন্টিমণি? মেহেরিমা বেগম সাথে সাথেই কেঁদে উঠলেন। আমি কিভাবে বলবো রে ঈশানী, আমার অধরা কোথায় চলে গেল? ঈশানী মেহেরিমাকে জড়িয়ে ধরে বসল। চোখে পড়ল তাহিরা হোসেনও আঁচলে মুখ চেপে কান্না করে যাচ্ছেন, যাতে আওয়াজ না বাহিরে আসে। একদম চিন্তা করো না আন্টিমণি, তীব্র আর আঙ্কেল তো চেষ্টা করছেন, এমনিতেই পেয়ে যাবে অধরাকে, আর ও আমাদের ছেড়ে থাকতেই পারবে না। দেখবে যখনই আমাদের কথা মনে পড়বে তখনই দৌড়ে চলে এসেছে। তাছাড়াও ইভান স্যারকে ছাড়া অধরা এক মুহূর্তও থাকতে পারে না, তাই অধরাকে চলে আসতেই হবে। এই যে শাশুড়ি মা, আপনি এইভাবে কাঁদলে কি হবে বলুন? কি জন্য এত চিন্তা করছেন বলুন তো? তোমার কি তোমার ভাই আর ছেলের ওপর একটুও ভরসা নেই? নিজেকে শক্ত করো আর যাও ফ্রেশ হয়ে আসো, কিছু খেতে হবে তো। আমি আন্টিমণিকে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কিন্তু এখনো তো অনেক রান্না বান্না হয়নি ঈশানী। কে বলেছে হয়নি? এই যে আমি নিজে রান্না করেছি, কিন্তু তেমন কিছু করতে পারিনি, শুধুমাত্র রুটি আর সবজি করেছি। এইটুকুতে হবে তো মা? তাহিরা বেগম তাকিয়ে আছেন ঈশানীর দিকে। কি বললে আমাকে? কেন মা বললাম? বিয়ের পর তো মাই ডাকতে হবে, তাই আমি এখন থেকে ডাকবো ভেবেছি। এটা অধরা জানলে অনেক খুশি হবে আর আমাকে নিয়ে অনেক মজাও করবে। আমি অধরাকে চমকে দিতে চাই, তাই আগে থেকেই ডাকা শুরু করে দিয়েছি। তাহিরা বেগম এই বিষয় নিয়ে আর কিছু বললেন না, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছেন। ঠিক আছে, তুমি ভাবিকে নিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। তীব্র স্পষ্ট দেখতে পেল এই ঘটনা, পুনরায় মুগ্ধ হলো ঈশানীর উপরে, কিন্তু এখন কিছু বলা বা শোনার সময় নয়, নিজের বোনকে খোঁজার সময়। ঈশানী দেখতে পেল তীব্রকে। ঠিক আছে, তুমি যাও, আমি মামাকে নিয়ে খেতে যাচ্ছি। মেহরিমা বেগমকে অনেক বুঝিয়ে খাবার খেতে বসাতে পারল ঈশানী। সবাই খাচ্ছে, কিন্তু তীব্র খেতে পারছে না। ওর মনে শুধু একটাই কথা ঘুরে বেড়াচ্ছে, অধরাকে কোথায় গেলে পাওয়া যাবে। তোফায়েল হোসেনও মনে মনে ভেঙে কুমড়ে পড়েছেন সবার সামনে, তিনি এখনও স্ট্রং। ঈশানী মেহরিমা বেগমকে খাইয়ে দিচ্ছে, পাশ থেকে আবার সবাইকে বলছে ভালো করে খাও। খাওয়া প্রায় শেষের দিকে, তখনই বাসার মধ্যে কেউ একজন হুমড়ি খেয়ে ঢুকলো। ডাইনিং টেবিল থেকেই মানুষকে সবাই দেখলো। তীব্র দেরি না করে সাথে সাথে উঠে গিয়ে ধরলো মানুষটাকে। তুই এত সকালে কিভাবে এলি? এই অসুস্থ শরীর নিয়ে ড্রাইভ করেছিস ইভান? রীতির কোনো খবর পেয়েছিস? মুখ কালো হয়ে গেল তীব্রর। কোনো উত্তর না পেয়ে ইভান বুঝে গেল এখনো তার প্রেয়সীর কোনো সন্ধান মেলেনি। কাউকে কিছু না বলেই এগিয়ে গেল অধরার রুমের দিকে। পেছন পেছন তীব্র গেল। যখনই রুমের ভেতর ঢুকতে যাবে তখনই ঈশানী হাত দিয়ে আটকিয়ে দিল। কি করছো ঈশানী? আমাকে যেতে দাও, দেখতে হবে ইভান কি করছে। স্যার, এই সকালবেলা এখানে কেন ছুটে এসেছেন জানেন? কোনো নিশ্চয় অধরার খবর পেয়েছিস নাকি এটা জানার জন্য? না,
স্যার অধরাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, আর এই রুমে অধরার অস্তিত্ব রয়েছে, তাই স্যার অধরাকে অনুভব করার জন্য এখানে ছুটে এসেছেন। স্যারকে ছেড়ে দেন নিজের মতো, কিছুই হবে না। তীব্র বুঝতে পারল ঈশানী কথা, মাথা দিয়ে সম্মতি জানালো। তারপর চলে গেল অন্যদিকে, আর ঈশানী দাঁড়িয়ে রইল রুমের বাহিরে। কেটে গেছে 3 বছর, এরই মধ্যে পাল্টে গেছে অনেক কিছুই, কিন্তু অধরা সেই ঘর, তার ঘরের সমস্ত জিনিসপত্র ঠিক আগের মতোই আছে। সেই ঘরে কেউ একজন টুকরে টুকরে কাঁদে। এমন দিন পার হয় যে দিনে সে এক মুহূর্তের জন্য ওই ঘর থেকে বের হয় না। এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও অধরার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুরো দেশের হসপিটাল তন্ন হয়ে খোঁজা হয়েছে, তারপর কোনো সন্ধান মেলেনি। ঈশানী, কোথায় তুমি? কেন, কিছু কি লাগবে? তীব্র, এদিকে এসো একবার। ঈশান দৌড়ে গেল, গিয়ে দেখতে পেল তিয়াসকে খাওয়াতে পারছে না তীব্র। একটা কাজ তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারতে। আমাকে বলছো কেন খাওয়ানোর কথা? মা, আন্টিমণি যদি বাসায় থাকতো তাহলে তো বলতাম না, আর বলিহারি তোমার ছেলেকে। তুমি খাওয়াবে না তো কে খাওয়াবে শুনি? কিন্তু খাওয়াতে তো পারোই না, উল্টো এইটুকু ছেলে তোমাকে পুরো পাগল বানিয়ে ছাড়ে। এখন আমার পেছনে না গেলে তিয়াসকে খাইয়ে দাও। প্লেটটা দাও আমার হাতে। শোনো, তোমার খাবার রেডি করে ডাইনিং টেবিলে রেখে আসছি, যাও গিয়ে খেয়ে নাও। আচ্ছা, এই শোনো, ইভান কি বের হয়েছে রুম থেকে? না স্যার, গতকাল রাতে যে গেলেন তারপর আর বের হননি। তুমি গিয়ে দেখো আনতে পারো কি না। কি হয়েছে ভাবছেন তো? বললাম না অনেক কিছু পাল্টে গেছে। এই 3 বছরে অনেক কিছুই পাল্টে গেছে, কিন্তু অধরার প্রতি ইভানের ভালোবাসা আগের থেকে কয়েক হাজার গুণ বেড়ে গেছে। তীব্র আর ঈশানীর বিয়ে হয়েছে, ওদের 6 মাসের একটা ছেলে আছে, নাম তিয়াস আহমেদ। বাবার নামের সাথে মিল রেখে ইভান রেখেছে, আর তীব্র ঈশানী দুজনেই মিলে রেখেছে রিহান। অধরার আরেকটা নাম দিল রিদিতা, যে নামে শুধু ইভানই ডাকত। ইভান, শুনতে পারছিস? ইভান, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? যদি শুনতে পাস তাহলে বলবো প্লিজ ভাই, ওপেন দ্য ডোর। দেখ, তুই যদি সুস্থ না থাকিস তাহলে অধরা কিভাবে সুস্থ থাকবে বল? তোকে স্ট্রং থাকতে হবে। দেখবি তোর অধরার একদিন তোর কাছে ঠিকই ফিরে আসবে। ইভান প্লিজ, দরজাটা খোল। গতকাল রাত থেকে কিছুই খাসনি, প্লিজ বের হয়ে আয়। তিয়াস আহমেদ রিহান, এখন রিহান বলে শুধু ইভানই ডাকে। সবার মনের ইচ্ছে যেদিন অধরা ফিরে আসবে সেদিন অধরাও রিহান বলেই ডাকবে। অনেকক্ষণ ডাকাডাকির পর ইভান দরজা খুলে বেরিয়ে এলো। ইভানকে ঘর থেকে বের হতে দেখে ঈশানী তিয়াসকে এনে ইভানের কোলে দিয়ে দিল। এখন একমাত্র তিয়াসই আছে, যার কারণে ইভান সবার সাথে কথা বলে, ওর খেয়াল রাখে, ওকে প্রচুর ভালোবাসে। তীব্র, তুমি স্যারকে নিয়ে এসো, আমি গিয়ে খাবার বাড়ছি। বলে চলে গেল ঈশানী। ইভান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিয়াসের দিকে। তোর এমন কেন বলতো? আমাকে আমার মতো থাকতে দে না। তোর বোন তো একা একাই ভালো আছে, তাই আমাকে শিখতে হবে একা থাকা। তুই একা কিভাবে থাকবি ইভান? সেই তো অধরার রুমেই থাকিস, যাতে ওর স্মৃতিটুকু নিয়ে বাঁচতে পারিস। শুন, এইসব পাগলামি বাদ দে। অধরা হয়তো ফিরে আসবে, কিন্তু যদি না আসে, সবাই তোকে বোঝাচ্ছে জীবনটা আবার সাজানোর জন্য। এমনকি মামি তোকে সবসময় বুঝায়, তারপরও তুই শুনিস না। জানিস মামির কত ইচ্ছা তোর বউকে দেখার? তখন তোর বউকে স্বামী অধরা ভাববে, কিন্তু কে শুনে কার কথা? তোর বলা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে এখান থেকে চলে যা। তুই আমার এদিকে নিয়ে একটা কথাও বলবি না। তুই কি ওর সত্যি ভাই? কেমন ভাই তুই? ওর ভাই হওয়ার মতো কোনো যোগ্যতাই নাই তোর। ওর নাম যেন কখনো আর তোর মুখে না শুনি। মনে রাখবি, রিধি আমার বিবাহিতা স্ত্রী, আর আমার স্ত্রীকে নিয়ে যে একটা শব্দ উচ্চারণ করবে তাকে আমি ছাড়ব না। ঈশানী দূর থেকে সব দেখে গেল, মুখে কিছু বলার সাহস হলো না। তার একটাই কারণ, ইভান প্রচণ্ড রেগে আছে। তীব্র নিজেও কিছু বলার সাহস করেনি, তার কারণ একটাই, ইভানের রাগ। অধরা চলে যাওয়ার পর থেকে ইভানের রাগ কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। এতক্ষণে ফিরে এসেছে মেহরিমা বেগম আর তাহিরা হোসেন। না জানিয়ে ফিরে আসলেন যে মা? বিয়ানের শরীর গতকাল রাত থেকে ভালো, তাই চলে আসলাম। কিন্তু আন্টিমণি, তুমি তো থাকতে পারতে।
আমি থাকতেই চেয়েছিলাম, কিন্তু বেআইন থাকলে দিল না। আমি থাকতেই চেয়েছিলাম, কিন্তু বেআইন থাকতে দিলে তো। সত্যি চিন্তার বিষয়, ইভান এখানে কি করছে? তোদের কথা তো শুনেও না। সকাল থেকে কি ছেলেটা কিছু খেয়েছে? ঈশানী মাথা নিচু করে উত্তর দিল, না আন্টিমণি, আমি নিজেও চেষ্টা করেছি, তারপর তোমার ছেলেও অনেক চেষ্টা করেছে, কিন্তু স্যার আমাদের কারোর কথাই কান পাচ্ছেন না। এর জন্যই আসতে হলো। আমি মা হয়েও মেনে নিয়েছি, কিন্তু ছেলেটা পারছে না। সবাই এত করে চেষ্টা করছে, তারপরও কোনো উন্নতি নেই। যাই, আমি কিছু খাবার চেষ্টা করি। ঈশানী, তুই খাবার নিয়ে আয় তো মা, ততক্ষণে আমি শাড়িটা চেঞ্জ করে আসি। বলে মেহরিমা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আন্টিমণি, ফ্রেশ হয়েছো নাকি এখনো বাকি? এই তো প্রায় শেষ, আর একটু অপেক্ষা কর মা। ঠিক আছে, তুমি আসো। আমি ড্রয়িং রুমে খাবারের প্লেট রাখলাম। তিয়াস কাঁদছে, ওর কাছে যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে দেখে আয় কেন কাঁদছে। এই তীব্রটা। বলতে বলতে হঠাৎই থেমে গেলেন মেহরিমা বেগম। ওনার মনে পড়তে লাগলো অনেক স্মৃতি। কই, তীব্র তো দিব্যি অধরাকে দেখে রাখতে পারতো, তাহলে এখন নিজের ছেলেকে পায় না কেন? অধরাকে নিজে খাইয়ে দিত, কোলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত, দোলনায় রেখে দোল খাওয়াতো। সেই দোলনাটা আজও ওর রুমে রাখা, যেটাতে এখন তিয়াসকে রাখা হয়। বালতি ভরে পানি নিচে পড়তে শুরু করেছে। নিচে পানি পড়ার শব্দে মেহরিমা বেগমের ধ্যান ভাঙল। তৎক্ষণাৎ মনে পড়ল ওনার তো ইভানকে খাওয়ানোর কথা। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। ইভান বাবা, আর কতক্ষণ এভাবে থাকবে? দরজাটা একবার খুলো, আমি বাহিরে দাঁড়িয়ে। অধরা কিন্তু কখনো আমাকে এইভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখতো না। সাথে সাথে সামনে দোরখানা খুলে গেল। হ্যাঁ আম্মু, বলুন। খেতে হবে তো কিছু, তোমার না ভার্সিটিতে যেতে হবে? হ্যাঁ আম্মু, আজকে ক্লাস আছে। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো খেয়ে নিবে। বলে মেহরিমা বেগম ঢুকলেন অধরার ঘরে। ইভান গিয়ে বসলো অধরার পরের টেবিলে। তারপর মেহরিমা বেগম নিজের ছেলেকে খাইয়ে দিতে লাগলেন। প্রত্যেকদিন সকালবেলা এই রুমে আসলে দেখা যায় এই দুজন ব্যক্তির চোখে জল। তারপরও মাদার ছেলেকে খাইয়ে দিচ্ছেন। সকালবেলা যখন অধরার বেশি পড়া থাকতো, তখন অধরা ডাইনিং টেবিলে গিয়ে খাওয়ার কথা ভুলে যেত। তারপর মেহরিমা বেগম এসে এখানে অধরাকে খাইয়ে দিত। আম্মু, আর খেতে পারবো না, প্লিজ আর জোর করবেন না। শুনুন আম্মু, আজকে ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। কেন বাবা, কোনো বিশেষ কাজ আছে নাকি? না আম্মু, আমার আবার কি বিশেষ কাজ থাকবে? আমাদের ভার্সিটিতে নতুন একজন টিচার আসছেন, তাও ইংরেজি বিভাগের অধ্যাপিকা। তাই ভার্সিটিতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমাকে জানানো হয়েছে আমি যেহেতু এই বিভাগের সিনিয়র অধ্যাপক, তাই আমি যেন ওনাকে বরণ করে নেই। প্রিন্সিপাল স্যার এমনভাবে অনুরোধ করলেন, আমি আর ফেলতে পারিনি। এটা তো ভালোই করেছো। তাহলে আজকে বাসায়ও ভালো কিছু আয়োজন করতে হবে। বাসায় কেন আয়োজন করতে হবে? মেহরিমা বেগম থমকে গেলেন। মনে মনে ভাবলেন, ঠিকই তো, ভার্সিটিতে নতুন টিচার আসবে, সেখানে আমাদের বাসায় কেন ভালো রান্না হবে? আমার মেয়ে তো আর ফিরে আসছে না। কি হলো আম্মু, কিছু বলছেন না যে? ইভানের ডাকে বাস্তবে ফিরে এলো মেহরিমা বেগম। কই না তো বাবা, আমার কিছুই হয়নি। তাহলে বললেন যে ভালো কিছু রান্না করতে হবে? বললাম, তার কারণ হচ্ছে এই ভার্সিটিতে তো অধরা পড়তো, আর অধরা তো ইংরেজি বিভাগের ছাত্রী ছিল, তাই সাথে তুমি ওনাকে বরণ করবে, এটা তো খুশির খবর। আপনারা ভুল ভাবছেন আম্মু। উনি যদি অবিবাহিত হয় তাহলে আমার কাছে যা আসে না। আমি বিবাহিত, আর আমার স্ত্রী রীতিতা। এরপর কে এলো আর কে গেল তা দেখার কোনো সময় আমার নেই। ইভানের কথা শুনে মেহরিমা বেগম কিছু না বলে বেরিয়ে গেল। ইভানও চলে গেল রেডি হতে। আর যাই হয়ে যাক না কেন, দায়িত্বে অবহেলা করা চলবে না। চারদিকে শোরগোলের আওয়াজ। ইভান ভার্সিটিতে প্রবেশ করতে দেখতে পেল বড় করে আয়োজন করা হয়েছে নতুন অধ্যাপিকাকে স্বাগত জানানোর জন্য। একে একে সব অতিথি নিজের স্থানে গিয়ে বসলেন। ইভানও গিয়ে বসল। এরই মধ্যে শোনা গেল চিৎকারের আওয়াজ। নতুন অধ্যাপিকা তাহলে প্রবেশ করেই ফেলেন। সবাই এগিয়ে নিয়ে আসতে গেছে ওনাকে, শুধু ইভানই জানি। ওর বেশ বিরক্ত লাগছে। একজন শিক্ষক আসবে, আরেকজন যাবে, এটাই তো নিয়ম।
এখানে এত কিছু করার কি আছে? নতুন অধ্যাপিকাকে নিয়ে সবাই এগিয়ে গেল প্রিন্সিপালের রুমে। আগে উনি জয়েন করবেন, তারপর শুরু হবে অনুষ্ঠান। ইভান সেই অপরিচিতা অধ্যাপিকার মুখমণ্ডল দেখতে পেল না, কিন্তু যার পথে দেখতে পেল সেই নারীর ঘন কালো চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, সাথে পরে আছে নীল রঙের জামদানি শাড়ি। সাথে সাথে ইভানের হৃদয়ে ব্যথা অনুভব হলো, কে হতে পারে এই নতুন অধ্যাপিকা? যাওয়ার সময় দেখতে পেল সেই নারীর ঘন কালো চুল কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, সাথে পরে আছে নীল রঙের জামদানি শাড়ি। সাথে সাথে ইভানের হৃদয়ে তীব্র ব্যথা অনুভূত হলো। তারপর নিজেকে ধরে রাখলো ইভান। এখন সে ভেঙে পড়তে চায় না। একটা দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর, সেটাই সে যথাযথভাবে পালন করতে চায়। এমন সময় একজন গার্ড এলো ওর কাছে। এক্সকিউজ মি স্যার। ইয়েস, বলুন। প্রিন্সিপাল স্যার আদেশ করেছে আপনাকে আপনার কেবিনে যেতে। আপনাকে স্যার কিছু বলতে চান। বাট এই মুহূর্তে তো স্যার নিউ প্রফেসরের সাথে আছেন, ম্যাম তো গেছেন জয়েন করতে। ম্যামের সাথে কাজ শেষ করে স্যার আসছেন, প্লিজ চলুন স্যার। আপনি চলে যান, আমি নিজে পৌঁছাতে পারবো। স্মৃতি হারিয়েছে, তবে এতটুকু হারিয়ে যায়নি যে নিজের কেবিনে যেতে পারবো না। বলে ইভান এগিয়ে গেল কেবিনের দিকে। এতক্ষণে প্রিন্সিপালের কাজ শেষ নতুন অধ্যাপিকার সাথে। ইভান কেবিনে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসলেন। আসতে পারি ইভান? এ কি বলছেন স্যার? আপনি আসবেন, এখানে অনুমতির কি আছে? কিছু কথা তোমাকে বলার জন্য এলাম। আমার মনে হলো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আর দেরি করতে পারলাম না। জীবনে কিছু সময় আসে যখন ব্যক্তি নিজেকে একা অনুভূত করে, তারপর সে নিজেকে এই অবস্থায় গুছিয়ে নেয়। তখনই জীবনে এমন কেউ আসে যার দ্বারা পুনরায় সব কিছু উলটপালট হয়ে যায়। আমি জানি ইভান, তুমি খুব বিচক্ষণ একজন ব্যক্তি। সব কিছু ভুলে গেলেও তুমি তোমার দায়িত্ব এবং কর্তব্য ভুলে যাবে না। দায়িত্ব এবং কর্তব্য দুটোই যথাযথভাবে পালন করবেই, কিন্তু জীবনে চলার পথে অনেক কিছু চলে আসে যা শুধু কষ্টদায়ক। তাই আমি তোমাকে পরামর্শ দেব, নিজের স্থির রাখো, নিজের দায়িত্ব এবং কর্তব্যের কথা ভুলে যেও না। আমার মনে হলো কথাগুলো বলা তোমাকে প্রয়োজন। তুমি বিগত 15 দিন ভার্সিটি আসো না। এই 15 দিনের খবরও তুমি জানো না। শুধুমাত্র জানো একজন নতুন টিচার নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তুমি প্রধান। সঠিক সময়ে ভুল শুদ্ধ বিবেচনা করতে ভুলে যেও না বাবা। আমি তোমাকে সবসময় ছেলের মতো দেখি। আশা করছি তুমি আমার কথা রাখবে। বলে প্রিন্সিপাল বেরিয়ে গেলেন। আর ইভান হিসাব মেলাতে ব্যস্ত, কিছুতেই বুঝতে পারছে না প্রিন্সিপাল মহোদয় কি বলে গেল, এর অর্থ কি। এমন সময় ইভানের ডাক পড়ল। সব চিন্তা মাথায় রেখে এগিয়ে গেল স্টেজের দিকে। সবাই যার যার জায়গায় বসে আছে। এক এক করে সব স্টুডেন্ট এসে বক্তৃতা, গান, কবিতা বলল। ইভান যেন এর মাঝে অধরাকে খুঁজে বেড়াচ্ছে। ওর মনে ভেসে বেড়াচ্ছে সেই পুরনো স্মৃতি। ভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামেই আগে সবাই অধরাকে খুঁজত। সব কিছু যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটার দায়িত্ব থাকতো অধরার উপর। আর আজকে নিজের প্রেয়সীর দায়িত্ব পালন করছে ইভান। এমন সময় শোনা গেল, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপিকা মিস্টার ইভান রেজা চৌধুরীকে অনুরোধ জানাচ্ছি স্টেজে উঠে আসুন। সাথে ইংরেজি বিভাগের সদ্য জয়েন করা অধ্যাপিকা পুষ্প তালুকদার মীরাকে ভার্সিটিতে স্বাগত জানানোর জন্য। মোটামুটি সব শিক্ষকদের মুখ ভয়ত, সবে ভাবছেন হয়তো কিছু একটা হয়ে যেতে পারে। পরক্ষণে শোনা গেল, আমি বিশেষভাবে অনুরোধ করছি পুষ্প ম্যামকে স্টেজে উঠে আসার জন্য। ইভান ব্যস্ত ছিল ফুলের তোড়াটা নিজের হাতে আনতে। পুষ্প যখন স্টেজে উঠে আসছিল তখনও ও খেয়াল করেনি। যখন চোখ তুলে তাকালো, মুহূর্তেই ওর নিঃশ্বাস ভারী হতে লাগলো। বুকের বাঁ পাশের অনুভব করলো এক। ইভানের পুরো শরীর রীতিমতো কাঁপছে, মনে হচ্ছে পায়ের তলা সব মাটি সরে গেছে, ঘেমে একাকার। প্রিন্সিপাল শুরু করে সবাই ভর্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। তখনই সবাইকে অবাক করে দিয়ে ইভান বলে উঠল, আমি ইভান রেজা চৌধুরী, ওরফে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর। এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিসেস রেদিতে সবাইকে স্বাগত জানাতো, কিন্তু এখন উনি এখানে উপস্থিত নেই।
তাই এই দায়িত্বটা আমার উপর পড়েছে। আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হিসেবে স্বাগতম পুষ্প তালুকদার। আশা করছি আপনি আপনার জ্ঞান এবং দক্ষতা দিয়ে সব শিক্ষার্থীকে পৌঁছে দেবেন সাফল্যের দ্বারপ্রান্তে। এবার ফুলের তোড়াটা গ্রহণ করুন। পুষ্প হাসি মুখে ইভানের কাছ থেকে ফুলের তোড়াটা গ্রহণ করলো। পুরো ভার্সিটি জুড়ে করতালির শব্দ। প্রিন্সিপাল স্যারের মুখেও হাসি, কিন্তু ভেতরে ভয়। সব অধ্যাপক একে একে নিজেদের মধ্যে কথা শুরু করলেন। যাক, ইভান স্যার নিজেকে সামলে নিয়েছেন। আমরা তো আরও ভেবেছিলাম এখনই বোধহয় সব কিছু শেষ, কিন্তু এই বলে যে কিছুক্ষণ শান্ত হয়ে যাবে এমনটা মনে হচ্ছে না। ইভান স্যার এত সহজে মেনে নেওয়ার পাত্র নয়। সব শিক্ষকগণ এই কথাই সায় জানালেন তাকে তারপর প্রিন্সিপালকে বলেন, আমরা আছি ইভান স্যারের পাশে। আমরা সবাই জানি অধরা কেমন ছিল। এই পুষ্প তালুকদার কিছুতেই অধরা হওয়ার কথা নয়। আপনি চিন্তা করবেন না স্যার, আমি নিজ আসন গ্রহণ করার জন্য পুষ্প ম্যামকে অনুরোধ জানাবো, আর ইভান স্যারকে অনুরোধ করব সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। প্লিজ স্যার, না করবেন না। সবাই আপনার জন্য দীর্ঘ অপেক্ষিত। শিওর, কেন নয়? এই কথা বলে যেন ইভান পুনরায় সবাইকে অবাক করে দিল। আসসালামু আলাইকুম। আমাকে তো সবাই চেনে নেই, তারপরও পরিচয় দিয়ে নেই। ইভান রেজা চৌধুরী, আপনাদের ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষক। বেশ কয়েকদিন যাবৎ ইংরেজি বিভাগের একটা পোস্ট খালি ছিল। আজ সেই পোস্টে আছেন পুষ্প তালুকদার মীরা। আপনাকে পুনরায় স্বাগতম। আজকে যে কথা না বললেই নয়, সে কথা হচ্ছে এই মুহূর্তে যদি হৃদি হোসেন অধরা মানে আমাদের ভার্সিটির সবচেয়ে টপ স্টুডেন্ট উপস্থিত থাকতো, তাহলে এই প্রোগ্রামের অন্য একটা রূপ দেখা যেত। যেদিন আমি ভার্সিটিতে জয়েন করেছিলাম সেদিন কিন্তু আমাকে স্বাগত জানিয়ে কোনো প্রোগ্রাম করা হয়নি, কারণ তখন চলছিল ভার্সিটিতে ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। সেই এক্সাম অংশগ্রহণ করেছিলেন মিসেস হৃদি। সেদিন আমাদের ভার্সিটির একজন কুখ্যাত শিক্ষক একজন ছাত্রের প্রেমে অন্ধ ছিলেন, আর তার কথায় ফেসিয়ে হৃদিকে এই ভার্সিটি থেকে বের করে দিতে চেয়েছিলেন। যখন উনি হৃদিকে নকলে ধরলেন, তখন আমি অফিস থেকে সবকিছু দেখছি, সাথে এটাও দেখছিলাম কিভাবে কি হচ্ছে ক্লাসে। আমি তখনও জানতাম না সে ছাত্র ছিল পুরো বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী, যে নেই এখানে 3টা বছর ধরে। তারপরও তার মার্কসকে টেক্কা দিয়ে কেউ উপরে যেতে পারছে না। আমাকে স্টেজে দাঁড়িয়ে মিসেস হৃদি ফুলের তোড়া দিয়ে বরণ করেছিল পহেলা বৈশাখের দিন। এক্সাম থাকে কোনো প্রোগ্রাম হয়নি, তাই সব শিক্ষক এবং এই ভার্সিটির সব মেম্বার মিলে ডিসিশন নিয়েছিলেন একই দিনে আমাকে স্বাগতম জানাবেন। শেষে তাই হলো। আমি স্পষ্ট দেখছিলাম হৃদি যখন আমার সামনে প্রথমে দাঁড়িয়েছিল তখন ওর পা কাঁপছিল, তারপরও সে তার দায়িত্ব অটুট ছিল। আর সেই দায়িত্ব আমাকে দিলে আমি মিসেস হৃদিতার মতো অটুট থাকব, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। আজ সে নেই এই ভার্সিটির কোথাও, কিন্তু আমরা কেউই তাকে ভুলতে পারিনি। প্রিন্সিপালের রুম থেকে সব শিক্ষকদের রুমে ওর ছবি টানানোর নিচে লেখা মেধাবী শিক্ষার্থী হৃদিতা। এটা নিয়ে আমি সবসময় গর্ব করি। সাথে আমি এটাও চাই হৃদিতার মতো কেউ তো হয়ে দেখাও। যাই হোক, পুষ্প ম্যাম হয়তো বলবেন একজন শিক্ষার্থীকে নিয়ে এত কথা কেন বলছে। আপনার মনে এটাও হতে পারে হয়তো হৃদিতা আমার স্ত্রী বলে এত কথা বলছে। তাহলে শুনুন ম্যাম, হৃদিতার কথা বলার কারণ আপনি সমস্ত স্টুডেন্ট কিংবা টিচারের সাথে কথা বলুন, ওরা একবার হলে হৃদির কথা বলবেন। পুষ্প এগিয়ে এসে বলতে লাগলো ইভানের দিকে। তাহলে আপনার স্ত্রী মানে হৃদিতা কোথায়? ইভান যেন থমকে গেল এই প্রশ্নে। ও কখনো চায়নি পুনরায় এই কথাগুলো মুখ থেকে বের করতে। তারপরও বলল, সে কোথায় জানি না, তবে 3 বছর আগে আমি আর হৃদি ফিরছিলাম একটা জায়গা থেকে। পাশে গিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। আপনি নিশ্চয়ই অবগত এই নদী সম্পর্কে। হঠাৎ করে একটা ট্রাক এসে গাড়িতে সজোরে আঘাত করে, অ্যান্ড ওই মোমেন্টে হৃদি ছিটকে গিয়ে নদীতে পড়ে। তারপর থেকে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আমি আজও অপেক্ষিত মেধাবী শিক্ষার্থীর জন্য। শুধু আমি না, এই পুরো ভার্সিটি অপেক্ষা করছে ওর ফেরার। সরি মিস্টার চৌধুরী, আমি জানতাম অধরার কথা, কিন্তু আমি জানতাম না অধরা আপনার স্ত্রী ছিল। সেটাকে কেউ জানতো না। যখন সে হারিয়ে গেল তারপর থেকে সবাই জানে। পুরো ক্যাম্পাস নীরব, যেন মনে হচ্ছে শোকের ছায়া নেমে গেছে সবার উপর। আমি আর তেমন কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, সব শিক্ষার্থী এগিয়ে যাও উন্নতির শিখরে। নতুন ম্যামকে সম্মানের চোখে দেখবে। আর পুষ্প ম্যাম আপনাকে পেয়ে আমরা সবাই আনন্দিত। এখানে আমি আমার কথা শেষ করলাম। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।
আশা করছি ভালো আছেন সবাই। আমি পুষ্প তালুকদার মীরা, সদ্য আপনাদের ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেসর হিসেবে জয়েন করেছি। সংক্ষিপ্তভাবে বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। এখানে যেমন হৃদিতার কথা শুনতে পেলাম, এত মেধাবী শিক্ষার্থী, জানি না আমি ওর মতো মেধাবী কিনা, তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর মেধাবী শিক্ষার্থীর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, এটা নিশ্চয়ই জানেন সবাই। কিন্তু আমার আব্বু কখনোই আমার মুখ কাউকে দেখাতে দেননি। যদি আমি আমার পরিবার সম্পর্কে বলি, তাহলে আমার আব্বু ব্যতীত আমার জীবনে আর কেউ নেই। শুনেছি আমার জন্মের কিছুদিন পরেই আমার আম্মু আমাদের ছেড়ে চিরতরের জন্য চলে যায়। তখন থেকে আমার আব্বু আমায় একা একা বড় করেছেন। আজকে কেন জানি আমার মনটা ভার, এত খুশির আর সুন্দর একটা দিনে, আর তারপরেও আমার মনে বিন্দুমাত্র খুশি কিংবা আনন্দ নেই। ভার্সিটিতে আসার পর থেকে আমার কেমন কেমন যেন একটা ফিল হচ্ছে, যেটা আমি কাউকে বোঝাতে পারছি না। আরেকটা কথা হচ্ছে, আমি তেমন একটা কথা বলতেও পারি না। শুধু এইটুকুই বলবো, সব শিক্ষার্থীরা আমার পাশে থেকো। আমি যেন তোমাদের জন্য কিছু করতে পারি, তার জন্য দোয়া করো। পড়ালেখা কমপ্লিট হওয়ার পর এটা আমার প্রথম জব। এই বছরের মাঝামাঝিতে আমার আরেকটা ভার্সিটি জব জয়েন করার কথা ছিল, কিন্তু আমার ওখানে যেতে একদমই মন চায়নি। কারণ আমার আব্বু ছোট থেকেই আব্বু একা আমায় বড় করেছেন। আব্বুর জীবনে আমি ছাড়া কেউ নেই। যখন হবিগঞ্জে আমার জবটা হলো, তখন আমি যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই দেখতে পেলাম আমার আব্বু একা একা থাকে, তেমন একটা কথা বলে না। যখন আমি আব্বুকে এসবের কারণ জিজ্ঞেস করলাম, তখন আব্বুর উত্তর, এই বৃদ্ধ বাপটাকে একা রেখে যেতে পারবি, তোর কষ্ট হবে না। সেদিন আমি কিছু না বলেই চলে গিয়েছিলাম নিজের রুমে। আব্বু হয়তো ভেবেছিলেন আমি ওনার কথা তেমন গুরুত্ব দিইনি, কিন্তু আমি যখন আব্বুকে এসে বললাম আমি যাব না হবিগঞ্জ, তখন সব থেকে বেশি খুশি আমার আব্বুই হয়েছিলেন। আমি শুধু একটা কথাই বলবো, প্লিজ আপনারা সবাই আমাকে একটু মানিয়ে নিয়েন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ভার্সিটিতে উন্নতি করার। দয়া করে পাশে থাকবেন সবাই, আর কখনো কোনো ভুল হলে ধরিয়ে দেবেন আমায়। অনেক সিনিয়র আছেন যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। আর সব স্টুডেন্টদের জন্য একটাই কথা, হয়তো এটা আমার ফার্স্ট জব, তবে আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে স্বাগত জানাতে আপনারা যে প্রোগ্রাম করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি ইভান স্যারকে, উনি সত্যি একজন অসাধারণ শিক্ষক। পুরো ক্যাম্পাসে হ্যাঁ ধ্বনি উচ্চারিত হলো। ইভানের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার সাথে সাথেই মুছে ফেল। এই জিনিস সবার চোখের আড়াল হলো না শুধু পুষ্পের। ইভান চলে যেতে চাইল, কিন্তু কেন জানি থেমে গেল পুষ্পর কথা শোনার জন্য। এক একে সবাই পুষ্পকে স্বাগত জানালো। ইভান বসে আছে ভার্সিটির পাশের রেস্টুরেন্টে। রিক্তা বহু কষ্টে জানতে পেরেছে এই কথা, তারপর ছুটে গেছে ইভানের কাছে। ইভান ভাইয়া, আপনি এখানে কি করছেন? রিক্তা, তুমি এই সময়? আমি এসেছিলাম একটা দরকারে। তাছাড়া এখানে খাবারের গুণগত মান অনেক ভালো, তার জন্যই আপনি এখানে আসেন, তাই না? আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আমি কি আপনার পাশে বসতে পারি? আরে কিছু মনে করবো কেন, তুমি তোমার ছোট বোনের মতোই, বসো। তবে আমায় করতে হবে, অনেকক্ষণ যাবৎ বসে আছে। যেহেতু অনেকক্ষণ ধরে আছেন, তাহলে আর একটু সময় থাকুন না ইভান ভাইয়া। আমি কিছু খাবার অর্ডার দেব, তারপর ওইগুলো নিয়েই চলে যাব। আজকে না হয় একসাথেই গেলাম, প্লিজ ভাইয়া। ইভান আর না করলো না। রিক্তাকে এশার মতোই দেখে ইভান, কিন্তু এখনও রিক্তা যেন এক বড় সুযোগ পেয়ে বসলো। ইভান ভাইয়া, আমি জানি অধরা ভাবিকে আপনি কতটা ভালোবাসেন। শুধু আমি না, সবাই জানে আপনার কতটুকু জুড়ে শুধু ভাবি ছিল। কিন্তু ভাইয়া, ভাবি চলে যাওয়ার আজকে 3 বছর হয়ে গেছে। আমি এখনও চাই ভাবি ফিরে আসুক, কিন্তু ভাইয়া আমাদের এটাও মানতে হবে পুরো দেশ খুঁজেও ভাবিকে পাওয়া যায়নি। নিজেকে প্লিজ কন্ট্রোল করুন ভাইয়া। ভেবে দেখুন তো, ভাবিকে ছাড়া কি আপনার একা চলতে হচ্ছে না? হ্যাঁ, ভাবি থাকলে হয়তো এই চলাটা আরও ভালো এবং সুন্দর হতো, কিন্তু ভাইয়া আপনার এমন অবস্থা আমার একটু ভালো লাগছে না। ইভান হাসলো। এশার মাথায় যেভাবে হাত বুলিয়ে দেয়, ঠিক সেভাবেই রিক্তার কানমলে বলে উঠল, বেশ পাকা হয়ে গেছো রিক্তা। এসে এখনো পর্যন্ত কিছু বলতে হলে কাঁপে, আর তুমি নির্বিঘ্নে এত কিছু বলে দিলে। মানতে হবে তোমার সাহসের জোর আছে, সাথে এটাও মানতে হবে রিক্তা, হৃদি আমার জীবনে কি ছিল সেটা তোমরা সবাই জানতে। আমি এখন বুঝতে পারছি তুমি পরিকল্পিতভাবে এখানে এসছো, কিন্তু এসে কোনো লাভ নেই।
তোমার বান্ধবীকে বলে দিও হৃদি ছাড়া ইভানের জীবনে কেউ ছিল না আর থাকবেও না। ইভানের অজান্তেই এই দৃশ্যখানা কেউ একজন দেখল, তারপর চলে গেল অন্যদিকে। সেই ব্যক্তি আর কেউ নয়, পুষ্প তালুকদার মীরা। ভার্সিটির কিছু স্টুডেন্ট ঘিরে ধরে এখানে আসার জন্য, এটা নাকি ওদের আবদার, তাই এক প্রকার বাধ্য হয়ে এখানে আসতে হয় তাকে। যখন সব স্টুডেন্টদের সাথে বসেছিল তখন ওর মনে হলো একবার ওয়াশরুমের দিকে যাওয়া প্রয়োজন। তৎক্ষণাৎ উঠে এলো পুষ্প, কিন্তু যাওয়ার পথে এই দৃশ্য দেখে পুনরায় অবাক মনে মনে শুধু এটাই ভাবছিল। স্যার তো বলেছিলেন ওনার স্ত্রী একজন নিখোঁজ, তাহলে এখানে এই মেয়েটা কে? তাহলে উনি নতুন করে জীবন শুরু করেছিলেন বা করতে চাইছেন? কিন্তু আমি এসব নিয়ে এত কেন ভাবছি? হি ইজ মাই সিনিয়র টিচার, এর বেশি কিছুই না। বাট এই মেয়েটাকে, তারপরে এই মেয়েটা স্যারের পাশেও বসে আছে, স্যার ওর গায়েও হাত দিচ্ছেন, কেমন যেন লাগছে মেয়েটাকে। মনের গহীনে এত রাগ কেন হচ্ছে সেটার কারণও জানা নেই আমার। এসব ভাবার মধ্যে স্টুডেন্টরা ডেকে উঠল পুষ্পকে। ম্যাম আসুন, খাবার চলে এসেছে, পরে আপনাকে ঘুরে দেখাবো এই রেস্টুরেন্ট। তোমরা কি এখানে সবসময় আসো? হ্যাঁ ম্যাম, আমরা প্রায় সময় আসি। শুধু আমরা না, ভার্সিটির সমস্ত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই আসে। শুনেছি আগে ইভান স্যার আসতেন এখানে অধরা ম্যামের সাথে। ম্যাম নাকি প্রচুর ফুচকা খেতে ভালোবাসতেন। ম্যামের জন্য বোধহয় স্যারকে ফুচকা খাওয়া লাগতো। ম্যামের বান্ধবী প্রায় সময় আসেন এখানে। শুনেছি ওনাদের বন্ধুত্ব নাকি অনেক ধীর গাঢ়, আর ম্যামের বান্ধবী এখন ওনার ভাবি। এই সমস্ত কথা পুষ্পের একদমই সহ্য হচ্ছে না। ওর কেমন জানি করছে, মাথায় এক তীব্র ব্যথা অনুভূত হলো, সাথে সাথে মাথা চেপে ধরলো। ম্যাম, এনি প্রবলেম? প্লিজ ম্যাম বলুন। নো, আমি ঠিক আছি, তবে আজকে সারাদিন দৌড়ে ওনার উপর ছিলাম আমি, তাই তো একটু খারাপ লাগেছে। এবার খাওয়া শুরু করা যাক। এই তোমরা ফুচকা অর্ডার দিলে না তো? ম্যাম, আপনি ফুচকা খেতে পছন্দ করেন? করি মানে অনেক বেশি করি। ফুচকা হলে আর কিছুই লাগে না। এই দিকটা তাহলে ইভান স্যারের ওয়াইফের সাথে মিলে গেল, কি বলো তোমরা? সবাই একে অপরের দিকে তাকালো, কেউই বলতে চায়নি, তারপর বলে উঠল। ম্যাম, শুধু এই দিনটা অধরা ম্যামের সাথে যে মিলেছে এমনটা কিন্তু নয়। আপনি দেখতে পুরো অধরা ম্যামের মতো। পুষ্প থেমে গেল। এ কথা শুনতে শুনতে পুরো ক্লান্ত। ভার্সিটির প্রিন্সিপাল থেকে শুরু করে সবার মুখে এক কথা, ও অধরা, কিন্তু ওর একটাই কথা মাথায় আসছে না। ও যদি অধরা হয়ে থাকে তাহলে ওর তো ভার্সিটিতে থাকার প্রয়োজন ছিল, তাহলে ও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল? তারপরেই একটা কথা ওর মনে কোণে ভেসে উঠল। যদি এরকম কিছু হয় তাহলে ইভান স্যারের মতো ঠিক থাকার কথা নয়। এরা শুধুই ভুল ভাবছে। এরকম দেখতে কত মানুষ আছে পৃথিবীর, তবে আমি লাকি যে অধরার মতো একটা মেয়ে আমার সাথে চেহারার মিল খোঁজে। ম্যাম, কি হলো, খাচ্ছেন না যে? তোমরা খাও, আমার এখন খেতে ভালো লাগছে না। তাহলে কি ম্যাম আপনার খাবার ভালো লাগেনি? ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লেগেছে। ফুড কোয়ালিটিও অনেক ভালো, কিন্তু ইউনিভার্সিটিতে নাস্তা করেছি তো তাই এখন খেতে পারছি না। সবাই খেলেও পুষ্প তেমন একটা খেতে পায়নি, তবে ওর খাবার অনেক পছন্দ হয়েছে। সমস্যা হয়ে গেল বিল পে করতে গিয়ে। সবাই এক কথা, ওরা বিল পে করবে আর পুষ্প বলেছে ও করবে। তারপর স্টুডেন্টরা বলল, ম্যাম আজকে তো আমরা আপনাকে নিয়ে এসেছি, তাই বিল আমরা দিব, আর আপনি বিল দিতে ইচ্ছে হয় তাহলে আরেকদিন আমাদের নিয়ে আসবেন, আপনার সাথে গল্প করব, সাথে অনেক কিছু শিখব, আর সেদিন বিল না হয় আপনিই দিয়েন। অবশেষে সবার কথা মানতে হলো পুষ্পকে। সবাই যখন বেরিয়ে গেল তারপর পুষ্প তাকালো একবার ইভান যেখানে বসেছিল সেই টেবিলটার দিকে, কিন্তু আশ্চর্য, কেউ নেই এখন, হয়তো চলে গেছে। আজকে 3 বছর পর ইভানকে ক্লাস টাইমের আগে ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আশেপাশের দিকে না তাকিয়ে সোজা ঢুকে গেল প্রিন্সিপালের কেবিনে। কারো কেবিনে প্রবেশ করতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি তুমি ভুলে গেছো ইভান? একদমই না স্যার, কিন্তু আমার মনে হচ্ছে এখন পারমিশন না নেওয়াটাই সমীচীন। আমার কতগুলো প্রশ্ন আছে, সেগুলো জবাব চাই স্যার। গতকাল আমি চলে গেছিলাম বলে হয়তো আপনি ভেবেছিলেন ইভান আর আসবে না, কিন্তু ইভানকে যে আসতেই হবে। কি প্রশ্ন ইভান? হয়তো প্রশ্ন করো না ইভান, মনে রাখো আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ আপনি সব জানেন। গতকাল আপনি আমার কেবিনে গিয়ে অনেক কিছু বুঝিয়ে এসেছিলেন। তার কারণ কি তাহলে এই পুষ্প তালুকদার? আমার সরাসরি প্রশ্ন,
এই পুষ্প তালুকদার মেয়েরা আসলে কে? বাসা কোথায়? বাবাকে? মাকে? কি করেন ওনারা? আমার কাছে এসবের কোনো উত্তর নেই ইভান, তবে এটা সত্য পুরো ভার্সিটি তোমার আগে পুষ্পকে দেখেছে এবং সবাই এটাই প্রথমে বিশ্বাস করেছে যে পুষ্প আসলে অধরা, কিন্তু বাস্তবে পুষ্প আর অধরার কোনো সম্পর্ক নেই। আমি পুষ্পের সাথে অনেকবার কথা বলছি, ওর একটাই কথা বলেছে, ওর নাম পুষ্প আর ওর বেড়ে উঠেছে ঢাকা শহরে। সে তো রীতিতারও বেড়ে ওঠা ঢাকা শহরে, তাই না স্যার? শান্ত হয়ে বসো ইভান, আমি সব বুঝিয়ে বলছি। যখন পুষ্পকে আমি প্রথম দেখি তখন আমি চমকে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল ও অধরা, কিন্তু পুষ্প আর অধরার বাবা এক কথা বলেছেন যে ওর নাম পুষ্প তালুকদার। তারপর আমি অনেককে পাঠিয়েছি ওর সম্পর্কে সঠিক তথ্য এনে দিতে, ওরাও একই কথা বলছে। পুষ্প প্রথম যখন অধরার ছবি দেখিয়েছিল সেদিন ও চমকে ওঠে, কিন্তু আমি যখন বিভিন্নভাবে ওকে বোঝাতে চাই ও অধরা, তখন ওর একটাই কথা, ওর নাম পুষ্প। বিশ্বাস করো ইভান, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমার অধরাকে ফিরিয়ে আনার, কিন্তু এই মেয়ে আমাদের অধরা নয়, ও শুধুমাত্র পুষ্প। হ্যাঁ, আমি গতদিন তোমাকে অনেক কিছু বুঝিয়েছিলাম যাতে প্রোগ্রামের মাঝে কোনো অঘটন না ঘটে, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি তোমাকে কিছু না বললেও তুমি এই পরিস্থিতিতে মোকাবেলা করতে পারতে। প্লিজ ইভান, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে প্রথম থেকে নিজের ছেলের মতো দেখি। তোমার কষ্ট কি আমার মানতে হতে পারে। প্লিজ নিজেকে কন্ট্রোল করো আর প্রয়োজনে পুষ্পের থেকে দূরে থেকো। ওকে স্যার, কিন্তু আমার এই মুহূর্তে অধরার যত ডকুমেন্ট এই ভার্সিটিতে আছে সেই সবগুলো চাই। কিন্তু কেন ইভান, কি প্রয়োজন এসবের? প্রয়োজন আছে বলেই চাইছি স্যার। আপনি এই মুহূর্তে সবগুলো ডকুমেন্ট আমার সামনে আনিয়ে দেন। সময় লাগবে ইভান, বললেই তো হয়ে যাবে না। মুহূর্তের মধ্যেই ইভান ক্রোধে ফেটে উঠল। চাই মানে চাই স্যার, দেরি করলে একদমই হবে না। ডকুমেন্টগুলো ভার্সিটির প্রফেসর চাচ্ছে না, চাচ্ছে হৃদিতার হাজব্যান্ড। একজন গার্ডিয়ান চাচ্ছে মানে আপনাকে মুহূর্তের মধ্যে উপস্থিত করতে হবে। ইভান স্যার, এসব কোন ধরনের ব্যবহার করছেন আপনি স্যারের সাথে? আপনি কি ভুলে গেছেন উনি এই ইউনিভার্সিটির প্রিন্সিপাল? একজন মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হয় সেটাও জানেন না আপনি? কথাগুলো বলতে বলতে পুষ্প কেবিনে প্রবেশ করলো। আমি দুঃখিত স্যার, অনুমতি না নিয়ে চলে আসলাম, কিন্তু ইভান স্যার এমন আচরণ আমার শিহরিত করছে। আপনার মধ্যে কি কোনো ম্যানার্স নেই? থামেন পুষ্প, ইভানের সঙ্গে যা ঘটেছে সেটা আমাদের পার্সোনাল ইস্যু, যেখানে অন্য কারো ইন্টারফেয়ার আমাদের পছন্দ না। আর ইভানের সম্পর্কের মন্তব্য করার আগ যাচাই বাছাই করবেন। স্যার আপনাকে যে অপমান করলো তাকে। ইভান তো আমাকে অপমান করেনি পুষ্প। আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে বলুন, নয়তো প্লিজ লিভ, আমাদের কাজ আছে আসি। আমি এমনিতেই আসছিলাম স্যার, আপনার সাথে দেখা করতে এসেছি। শান্ত হয়ে বসো ইভান, আমি আনাচ্ছি অধরার সব ডকুমেন্ট। প্রিন্সিপাল দ্রুত যোগাযোগ করলেন ল্যাবের কম্পিউটার অপারেটর সাথে এবং তারা দিয়ে বলেন, জাস্ট 5 মিনিট, এর মধ্যেই হৃদিতা হোসেন অধরার সব ডকুমেন্ট আমি আমার কেবিনে চাই। বলেই ফোন কেটে দিলেন। এদিকে ইভানে কিছুই ভালো লাগছে না, চুপচাপ বসে আছে, কিন্তু ওর মাথায় এক গাদা টেনশন। 3 মিনিট পর ফোন এলো। অপর পাশের ব্যক্তি কি বলল সেটা শোনেনি ইভান, কিন্তু প্রিন্সিপালের কথা স্পষ্ট শুনেছে। কিভাবে এত বড় ল্যাব থেকে ডকুমেন্ট চুরি হয়ে যায়? এত সিসি ক্যামেরার ফুটেজ এর মতো থেকেও কিভাবে গায়েব হয়? আমি কিছুই শুনতে চাইছি না, আমার ডকুমেন্ট চাই মানে চাই। এইভাবে ডকুমেন্ট চুরি হয়ে গেছে, স্টুডেন্ট নিরাপত্তার কি হবে? ল্যাবে কোনো রাখা হয়েছে, এতজন লোকে তাড়াতাড়ি বের করে সব ডকুমেন্ট এক্ষুনি চাই আমার। হাউ ফানি স্যার, এত গার্ড থাকার পরেও সব ডকুমেন্ট ওধাও? তবে শুনুন স্যার, আমার মনে হয় না এই ডকুমেন্ট আপনি কোথাও পাবেন। আমার মন বলছিল পুষ্পই হচ্ছে আমার হৃদিতা, কিন্তু কোনো প্রুফ আমার কাছে ছিল না। আমি প্রমাণ করে দেব ও আমার বিবাহিত স্ত্রী। সবার মুখ বন্ধ করান, আর কেউ যেন না জানে হৃদিতার ডকুমেন্ট গায়েব। আমি আসছি, অনেক কাজ এখনো বাকি। বলে ইভান হিরোর মতো বেরিয়ে গেল। নিজের কেবিনে যাওয়ার পথে বাদ সাধল পুষ্প। এক্সকিউজ মি স্যার। বলুন মিস পুষ্প তালুকদার। আমি এক্সট্রিমলি সরি স্যার, আসলে আমি কি বলে ফেলেছি, তাই
ইটস ওকে, তবে এখন থেকে বুঝে শুনে তারপর রিয়াক্ট করবেন। 15 মিনিট আছে বাকি ক্লাসের, আমি ক্লাসে থাকবো, চলে যাবেন। আর আজকের ক্লাসে আপনি করাবেন, আমি শুধুমাত্র একটা নোটিশ করব। ওকে স্যার। ও, আরেকটা কথা, আপনার বাবার মায়ের নাম কি? আব্বুর নাম মিনহাজ তালুকদার আর আম্মুর ঝর্ণা আক্তার। ওকে, বাই, ক্লাসে দেখা হচ্ছে। পুরো ক্লাসে থমথমে ভাব, কারণ ক্লাসে স্বয়ং উপস্থিত ইভান রেজা চৌধুরী। যদি কারোর মুখ থেকে কোনো শব্দ বের হয় তাহলে সাথে সাথে ক্লাস থেকে আউট। এমন সময় ক্লাসে এলো পুষ্প, কিন্তু পুরো ক্লাসে এমন নিস্তব্ধতা দেখে ও অবাক। স্যার আসবো? না, ওইখানেই দাঁড়ান। কেন স্যার? 10:30 ক্লাস শুরু হয়েছে আর আপনি এসছেন 10:33 অলরেডি 10 মিনিট লেট। প্রতিদিন যদি 3 মিনিট লেট করেন তাহলে এক মাসে কত সময় নষ্ট হয় ভেবেছেন? একজন শিক্ষকের এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন। আজকে ফার্স্ট, তার কিছু বললাম না, তবে পরবর্তীতে হলে ভয়াবহ কিছু হতে পারে। ইভানের এমন সূক্ষ্মভাবে কথা, তারপর পুরো ক্লাসের নিস্তব্ধতা দেখে পুষ্পের একটু খারাপ লাগছে। ওর মনে হচ্ছে এগুলো এত ভয়ঙ্কর কেন। পুষ্প এগিয়ে গেল ক্লাসের ভেতর। হঠাৎ ওর চোখ পড়ল একটা বেঞ্চের দিকে, সাথে সাথে প্রশ্ন করে বসলো, ওই বেঞ্চটা ফাঁকা কেন? পেছনেও তো অনেকেই বসে আছেন, তাহলে এই বেঞ্চে বসছেন না কেন স্যার? ক্লাস করান ঠিক মতো, এমনিতেই জানতে পারবেন। আমি গেলাম, তবে কেবিন থেকে নজর রাখবো গভীরভাবে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। ম্যামকে তো সবাই চেনো। আজ থেকে ম্যাম তোমাদের ইংরেজি ক্লাস নেবেন, তাই মনোযোগ সহকারে ক্লাস করবে। আর যদি ভেবে থাকো এখন ইভান স্যার তো নেই, ক্লাসে যা ইচ্ছে তাই করতে পারবে, তাহলে মনে রেখো ওই যে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা, তার থেকে সবসময় নজর থাকবে আমার। তা এখন আরও কেয়ারফুল হও। বলে ইভান বেরিয়ে গেল ক্লাস থেকে। পুষ্প নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। ইভান বসে বসে দেখছে পুষ্পর ক্লাস নেওয়ার দক্ষতা। মেয়েটা একবারও এক জায়গায় দাঁড়াচ্ছে না, চারিপাশে হেঁটে হেঁটে দিয়ে চলেছে একের পর এক লেকচার। স্টুডেন্টরাও মনোযোগ সহকারে শুনছে ওর মুখনিঃসৃত বাণী। ইভানে মনে পড়ছে অধরের কথা। ইভান যখন লেকচার দিত এভাবে, তখন অধরা মাথা নিচু করে থাকতো ঠিকই, কিন্তু ওর নজর থাকতো ইভানের উপর। কোনো মেয়ের কাছে একটু বেশি চলে গেছে এই বিষয়টাও পরিলক্ষিত করত অধরা। অধরের কথা ভাবতেই মুহূর্তের মধ্যেই ওর মুখে ভেসে উঠল এক ঝিলিক হাসির ঝলক। ততক্ষণে ক্লাস নেওয়া শেষ হয়েছে পুষ্পের। পুষ্পকে ক্লাস থেকে বের হতে দেখে ইভানও বেরিয়ে গেল ওর কাছে। মিস পুষ্প। ইভান স্যার আপনি? হ্যাঁ বলুন। আগামী ক্লাসের জন্য শুভকামনা, আর রুড বিহেভ করার জন্য সরি। তবে ক্লাস টাইমে দেরি করা ঠিক নয়। আপনার পরবর্তী ক্লাসে অন্য কেউ নিয়ে যাবে। আমার একটু কাজ আছে, তাই আমাকে যেতে হবে। ওকে স্যার। স্যার আপনি এত চ্যালেঞ্জ কেন? সেটা একমাত্র হৃদিই বলতে পারত, এটার উত্তর আমার কাছে নেই। আপনি কি হৃদিতাকে এখনো ভালোবাসেন? নিজের স্ত্রীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আরেকটা কথা ক্লিয়ারলি বলে দিই, হৃদি বলে ডাকবেন না, অনলি অধরা। পুরো পৃথিবীর মধ্যে হৃদি একমাত্র আমিই ডাকতাম, আর এখনও ডাকি। আসে। এমন উদ্ভট আচরণে অবাক হলো পুষ্প। সামান্য একটা নামের কারণে এমন ব্যবহারের প্রয়োজন আছে কি না? মানে সবসময় যেন শরীর থেকে আগুনের উল্কা বের হয়। রীতিতা আরে না অধরা। আচ্ছা এই অধরা ইভান স্যারকে সহ্য করতো কি করে? আমি হলে কি পারতাম এরকম একটা লোককে ভালোবাসতে? মুখে একরকম আর কাজে অন্যরকম। গতকাল আমি নিজে দেখেছি একটা মেয়ের গালে হাত দিতে, আর মুখে বলেন আমি হৃদিতাকে ভালোবাসি। যত সব নাটক। হঠাৎ আমায় ডাকলেন যে ইভান স্যার? কারো কণ্ঠস্বর শুনে পেছনে তাকালো ইভান। এখন আর শাড়ি পরে নেই, শুধু একটা 3 পিস, আর হাতে নিজের মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে পুষ্প। না, এমনি কল করলাম, কিন্তু আপনি এত তাড়াতাড়ি চলে এলেন কিভাবে? এমা কি বলেন আপনি? এই তো রাস্তার ওপাশে সাদা দোতলা যে বাড়িটা দেখছেন, ওটাই তো আমার বাড়ি। কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না কি আজব? ভেতরে আসুন, আব্বুও বাসায় আছেন। কিছুক্ষণ গল্প করবেন আপনার সাথে। নতুন কাউকে দেখলে আব্বু অনেক খুশি হবেন। আজকে না পুষ্পা ম্যাম, অন্য একদিন। আজকে একটু তাড়া আছে। আপনি বলেছিলেন এই মোড়ে আপনার বাসা, তো এদিক দিয়ে যাওয়ার সময় মনে হলো আপনাকে একবার নক করা যাক। ধন্যবাদ। আপনি একটু বেশিই বলছেন। আমি এমন কিছুই করিনি যার জন্য ধন্যবাদ প্রাপ্য। কেন? এই যে আপনি বলার সাথে সাথে এলেন, এরকমই বা কয়জন করে? প্লিজ বাসায় আসুন, তাহলে অনেক খুশি হব। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা সমীচীন নয়।
আমার কথা খারাপ ভাববে না প্লিজ, কিন্তু ইভান স্যার আপনাকে যে বাসার ভেতরে যেতেই হবে, না হয়তো আমি কষ্ট পাবো। যেতেই হবে? আর না গেলে? ওই যে বললাম কষ্ট পাবো। এবার আপনার ইচ্ছা। অনেকবার তো আপনার কথায় রেস্টুরেন্টে গেলাম, তারপর নদীর তীরে। এখন যদি আপনি আমার কথা না রাখেন তাহলে কি হবে? ঠিক আছে, চলুন। তবে একদমই ব্যস্ত হবেন না আমাকে নিয়ে। ইভানকে নিয়ে পুষ্প বাসায় গেল। আঙ্কেল কোথায়? দেখতে পাচ্ছি না যে। আরে আব্বুর কথা বলে আর কি হবে? আব্বু তো ওনার ঘরের লাইব্রেরিতে, একটু পরে চলে যাবে লাইব্রেরিতে। এখন নিজেই পড়ছে। ইভান স্যার, আপনি সত্যি দেখছি আব্বুকে খুঁজছেন। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন সবুজের এক ঝাঁক, এর পাশেই যে রুম, ওইটাতেই আছে আব্বুর ছোট্ট একটা লাইব্রেরি। আপনি যান, গিয়ে কথা বলে আসুন। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে চেনে আব্বু।